মানুষ বলে কারো কাছে নাকি দুঃখ প্রকাশ করলে হালকা হওয়া যায়, কিন্তু পরি তো রোজ প্রকৃতির কাছে নিজের দুঃখের কাহিনী বলে বেড়ায়। তাহলে কেন ওর দুঃখ কমছে না? মন তো ভারী রয়েছে। পরি চোখের পানিটুকু আড়াল করে হাসার চেষ্টা করলো, কিন্তু হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই পরির চোখ দিয়ে অশ্রুবর্ষণ নেমে এলো। পরি কিছুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে রুমে চলে আসলো। এই গরমের মধ্যেও পরি গায়ে চাদর জড়িয়ে নিল। রাতটা পরির প্রায় নির্ঘুম কেটে যায়। অনুভূতিগুলো হয়তো মরেই যাচ্ছে। পরি আবার উঠে দাঁড়ালো। ওয়াশরুম থেকে মুখে পানির ছাপটা দিয়ে ফিরে আসলো। আয়নাতে নিজেকে এক পলক দেখে নিল। চোখের নিচটা বেশ ভালোই কালো বর্ণ ধারণ করেছে। পরি মলিন এসে ফোন নিয়ে বসলো। রাত প্রায় 2টো। এত রাতেও কয়েকজন নিশাচরকে অনলাইনে দেখা যাচ্ছে। কেউ হয়তো প্রেমিকের সাথে কথা বলছে, আর কেউ হয়তো প্রেমিকের ছবি জড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। কিন্তু দুজনের মাঝেই একটা জিনিসের মিল আছে, দুজনই নিশাচর, কেউ সুখে তো কেউ দুঃখে। পরে নীলের প্রোফাইল ঘাঁটতে লাগলো। কখনো নীলের প্রোফাইলে সেই প্রথম দিন থেকে ঘুরে আসা হয়নি। পরি একের পর এক পোস্ট ছাড়িয়ে নিচে নামতে লাগলো। হাজারো পোস্ট, হাজারো শেয়ার, সবকিছু পরি দেখতে লাগলো। একটা লাইভও ছিল, পাখি শ্যুট করার লাইভ। নীলের কণ্ঠস্বর শুনতে পেয়ে পরি আবার কন্ট্রোল হারালো। কাঁদতে কাঁদতে নীলের ছবিটা বুকের সাথে মিশিয়ে নিল। মুখ দিয়ে একই বুলি উচ্চারণ করতে লাগলো। কেন নীল, কেন এমন করছেন? আমি কি কিছু দোষ করেছি? প্লিজ নীল, একটু আপনার কণ্ঠে শুনতে চাই। পরীর কান্নাকে কেউ সাড়া দিল না। পরী নিশি রাতে চার দেওয়ালের মাঝে অশরীরীর মতো আর্তনাদ করতে লাগলো। কান্নার বেগ বাড়ার বদলে কমলো না। ভোরের আজান গানে আসতেই পরী উঠে বসলো। মুখে শুকিয়ে যাওয়া অশ্রুটুকু আঠার মতো হয়ে আছে। পরী ওড়না টেনে মাথার ঘোমটা দিয়ে নিল। আজান শেষ হলে কিছুক্ষণ বসে থেকে বাথরুম থেকে অজু করে এলো। নামাজ শেষ করতেই দেখলো ভোরের আলো ফুটেছে। পরী ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে ব্যালকনিতে চলে গেল। সূর্যের কোমল রশ্মিটা নেহাতই মন্দ নয়। সূর্য পরিপূর্ণভাবে উঠে গেলে পরী রুমে এসে রেডি হতে লাগলো। পরীর মা এসে মেয়েকে নিজেই উঠতে দেখে হালকা হেসে চলে গেলেন। পরী রেডি হয়ে স্কুলের দিকে পা বাড়ালো। পরীর চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে, দেখে বোঝা যাচ্ছে পরী খুব রেগে আছে। সকালবেলা শান্ত হয়ে স্কুলে গেল, কিন্তু এখন ফেরার সময় এতটা রেগে আছে কেন? পরীর মাথাটা ঝিম মেরে আছে। ইচ্ছে করছে সমস্ত কিছু ভেঙে ফেলতে। আজ সকালবেলা শান্ত মেজাজে স্কুলে গিয়েছিল পরী, কিন্তু ক্লাস শুরু হওয়ার আগেই পরীর ক্লাসমেট শেফা বলল, পরি, আজকে ছুটির পর একটু দাঁড়িয়ে যাস, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। পরী মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। এই উত্তপ্ত গরমে সারাদিন ক্লাস করে ক্লান্ত পরী। ক্লান্তি ঠেলে স্কুল গাউনে বড় বট গাছের নিচে বসে আছে পরী। কিছুক্ষণ পরই হন্তদন্ত হয়ে শেফা পরীর পাশে বসলো। পরী ভ্রুকুচকে বলল, এভাবে হাঁপাচ্ছিস কেন? শেফা ব্যাগ থেকে ওয়াটার বোতল বের করে ডকঢক করে এক বোতল পানি নিমেষে শেষ করে দিল। পরীর ভ্রুযুগল আপনা আপনি কুচকে গেল। পরী সন্ধিয়ান চোখে তাকিয়ে আছে। শেফা দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলল, বিষয়টা কনফার্ম হওয়ার জন্য গেছিলাম। পরীর চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কোন বিষয়? শেফা দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলল, আমাদের এক বেশ সিনিয়র আপু আছে, না নাম চিনি। পরী মাথা ঝাঁকালো। শেফা ঠক্কিলে বলল, আজকে সকালে ওয়াশরুমে গিয়েছিলাম, তখন চিনির বান্ধবী অনিতা বলছিল নীল ভাইয়ার সাথে নাকি চিনির রিলেশন ছিল, আর ও অনেক কিছু। তারপর আমি সেটা কনফার্ম হওয়ার জন্য অনিতার কাছে গিয়েছিলাম। পরী স্থির দৃষ্টিতে চেয়ে মৃদু স্বরে বলল। তারপর? শেফা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও যা বললো, এটা শোনার মতো মন মানসিকতা আমার ছিল না। পরী এখনো একই দৃষ্টিতে চেয়ে আছে। পরী ছোট করে বলল, কি বলেছে? শেফা ফর্দ চোখে বলল, চিনিরা নাকি সন্ধ্যার পর প্রাইভেট পড়তে যায়, কিন্তু কিছুদিন আগে নীল ভাইয়ার সাথে নাকি নীল ভাইয়া চাচার নতুন করা খালি বাসাতে 2-3 ঘন্টা সময় কাটিয়েছে, এখন সপ্তাহ নাকি এমন করছে। শেফা আর কিছু বলতে পারল না। শেফার গলা ধরে আসছে। পরী সরাসরি না বললেও শেফা জানে পরী নীলের প্রতি দুর্বল। পরী ছোট করে বলল, ও। শেফা বেশ অবাক হয়ে গেছে।
শেফা পরীর এই শান্ত দৃষ্টি নিতে পারছে না। শেফার মাথাটা খোলা হয়ে যাচ্ছে। পরীর এমন শান্ত আচরণ কি করে সম্ভব? পরী উঠে দাঁড়িয়ে বলল। শেফা, অনেকটা দেরি হয়ে গেছে, বাসায় যা। শেফা কিছু বলতে গিয়েও বলল না। শেফা মাথা ঝাঁকিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। পরী ধীর পায়ে হেঁটে চলেছে। আজকে আর গাড়ির জন্য অপেক্ষা করতে হলো না। হাঁটতে হাঁটতেই পরীর চোখ দুটো জ্বলন্ত লার্ভার মতো অগ্নিরূপ ধারণ করলো। বাসায় পৌঁছে ব্যাগটা সোফা থেকে রাখলো পরী। কেস জুতো দুটো খুলে ছুঁড়ে ফেলে দিল। পরীর চোখ দুটো দেখেই মিসেস রাহেলা আঁতকে উঠলেন। মেয়ের সচরাচর এমন অগ্নিরূপ দেখেননি উনি। মিসেস রাহেলা কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলেন না। অসম্ভব রেগে গেছে পরী। এই মুহূর্তে কিছু বলা মানেই পরীর সমস্ত রাগ তার উপর উঠে যাবে। তার থেকে ভালো পরীকে একা থাকতে দেওয়া। মিসেস রাহেলা দীর্ঘ একটা শ্বাস ফেলে রান্নাঘরে চলে গেলেন। সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই, তাই কফি বানাতে ব্যস্ত হয়ে পড়লেন। কফি বানিয়ে এক মগ কফি নিয়ে পরীর রুমের দিকে হাঁটা লাগালো। রুমে এসে দেখলেন পরী নেই। বাথরুমের দরজাটা বন্ধ থেকে বুঝতে পারলেন পরী শাওয়ার নিতে গেছে। মিসেস রাহেলা টি টেবিলে কফির মগটা রেখে চলে গেলেন। প্রায় 10 মিনিট পর শাওয়ার নিয়ে বাথরুম থেকে ফিরল পরী। মাথাটা এখন একটু হলেও ঠান্ডা হয়েছে। ওই রকম কথা শুনলে অস্বাভাবিক হয়ে পড়াটাই স্বাভাবিক ব্যাপার। টেবিলে কফির মগ দেখতে পেয়ে হালকা করে স্বস্তির নিঃশ্বাস ফেল। যে পরিমাণ গরম পড়েছে এই মুহূর্তে একটা কোল্ড কফির সত্যিই খুব প্রয়োজন ছিল। পরী মাথায় ভালো করে টাওয়াল পেঁচিয়ে কফি হাতে নিল। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, বিধায় বরফগুলো গলে গেছে, কিন্তু এখনও প্রচণ্ড ঠান্ডা কফিটা। পরী এক নিঃশ্বাসে কফি শেষ করে নিল। কফিটা খাওয়ার দরুন পুরোপুরি শান্ত অনুভব করছে সে, কিন্তু মাথাতে বারবার ঘুরছে শেফার বলা কথাগুলো। নীলকে বলারও উপায় নেই। নীল তো একটা মেসেজের রিপ্লাই দিচ্ছে না। পরী রোজকার মতন বেডে উপর হয়ে শুয়ে নীলকে মেসেজ দিল। কিছুক্ষণ যাওয়ার পরও নীলের রিপ্লাই আসলো না। পরী কপালে হাত দিয়ে ফোনটা মাথায় কাছে রেখে শুয়ে রইল। প্রায় 25 মিনিট পর মেসেজের টুং আওয়াজে পরী চমকে উঠল। হদনত হয়ে ফোন হাতে নিল। নীলের রিপ্লাই দেখে পরীর চোখের কোণে পানি চিকচিক করতে লাগলো। কতদিন পর নীল রিপ্লাই দিল। পরীর চোখ দুটো ঘোলা হয়ে যাচ্ছে, কিন্তু খানিক পরে সমস্ত অভিমান আর রাগ চড়াও করে উঠল। পরী নিজেকে শক্ত করে মেসেজ দিল। কাল রাতে তুমুল বর্ষণে ভেজার কারণে শরীরে জ্বর এসে পড়েছে পরী। অনেক গুরুতর না হলেও মোটামুটি পরিমাণে শরীরটা অসুস্থ তার। গায়ে চাদর জড়িয়ে বেডে শুয়ে আছে পরী। সকালে তো ঘুম থেকে উঠেছে 11টা বাজে। ভাগ্যিস আজ শুক্রবার ছিল, নাহলে আজ স্কুলটা মিস হয়ে যেত। ঘড়ির কাঁটায় 12:30 নাগাদ হতেই মসজিদ থেকে আজানের সুমধুর কণ্ঠ ভেসে আসলো। পরী আজানের শব্দ পেয়ে শোয়া থেকে উঠে বসলো। মাথায় ঘোমটা টেনে স্থির দৃষ্টিতে আজান শুনতে লাগলো। আজান শেষ হতেই পরী শাওয়ার নিতে গেল। হালকা ঠান্ডা পানি শরীরে পড়তে শরীর যেন কেঁপে উঠল। শরীরের বিভিন্ন স্থানে খানিকটা ব্যথাও করছে ওর। বেশ কষ্ট করে শাওয়ার শেষ করলে নিল। গোসলের শেষে বারান্দায় দাঁড়িয়ে রোদের কোমল স্পর্শে নিজেকেও স্নিগ্ধ করতে লাগলো। খানিকটা ভালো লাগছে এখন। পরী রুমে ঢুকে বেডে কিছুক্ষণ বসে থেকে উজু করে নামাজ পড়ে নিল। নামাজ কতটা প্রশান্তিদায়ক তা শুধুমাত্র নামাজ পড়লেই বোঝা যায়। শরীরটা বেশ চাঙ্গা লাগছে এখন। সকালে সে ক্লান্তি আর গা ছেড়ে দেওয়া ভাবটা এখন আর নেই। পরীর মায়েরটাকে পরী রেশ কাটলো। পরী আসছে বলে রুম থেকে ডাইনিংয়ে পদার্পণ করলো। ডাইনিংয়ে চেয়ার ঠেলে বসতে আফজাল হোসেন বলল, মামুনি, শুনলাম তুমি নাকি অসুস্থ, এখন ঠিক আছো তো? পরী মাথা ঝাঁকিয়ে বলল, একদম ঠিক আছি আপু। মেয়ের কথাতে আফজাল হোসেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর মিসেস রাহেলাকে বললেন, আমান আর নিশা কোথায়? মিসেস রাহেলা ভাত বাড়তে বাড়তে বললেন, ওরা তোর আব্বা আর মায়ের সাথে ছোট মামার বাসাতে গেছে। আফজাল হোসেন ছোট করে বললেন। ও। মিসেস রাহেলা পরীর মাথাতে হাত রেখে তাপমাত্রা মেপে নিলেন। পরীর শরীরটা এখনো গরম। মিসেস রাহেলা ভ্রু কুঁচকে বললেন, একটা ওষুধ দিব, খেয়ে নিবি, এখন শরীরটা গরম। ওষুধের কথা শুনতে পরীর নাক কুচকাল। বাবার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে। আফজাল হোসেন মুখ চেপে হাসছেন। মা মেয়ের কথাতে উনি ঢুকবেন না বলেই স্থির করলেন। তার উপর এটা পরীর অসুস্থতার বিষয়, কোনো মতেই স্যাক্রিফাইস করা যাবে না। কারো থেকে তাকে লাভ নেই, তা পরী বুঝে গেল। কিছুটা খাবার খেয়ে মায়ের দেওয়া ওষুধটা নাক চেপে গিলে নিল। মিসেস রাহেলা মুচকে এসে বললেন, এখন যা, রেস্ট নে। পরী সম্মতি জানিয়ে নিজের রুমে চলে আসলো। সকাল থেকে শরীরটা অসুস্থ হওয়াতে পরী ফেসবুকে অ্যাক্টিভ হতে পারেনি। কাল যে নীলকে মেসেজ দিল সেটাই তো আর দেখা হলো না।
পরীর সাইড টেবিল থেকে ফোনটা নিয়ে ফেসবুকে লগ ইন করে নিল। বেশ কিছু মেসেজের শব্দে পরীর চোখ মুখ কুঁচকে হলো। পরী শুধু নীলের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। পরী অন্য কোনো মেসেজগুলো ঠেলে নীলের মেসেজটা বের করলো। গোটা গোটা অক্ষরে লেখা, মিস করবো রে খুব মুঠি টানে। পরী দেখতে একটু গুলুমুলি বটে, তবে অন্য কেউ মোটু বললে পরী তেলে বেগুনে জ্বলে ওঠে। কিন্তু এই মুহূর্তে নীলের বলা এই উক্তিটি তাকে পৃথিবীর সুমধুর বাক্য বলে মনে হচ্ছে। পরী আনমনে হাসতে লাগলো। দিন চলতে লাগলো তার নিজস্ব গতিতে। পরী বোধহয় জীবনের এক অদ্ভুত কষ্ট নিয়ে জন্মেছিল, না হলে নীল কথা বলা বন্ধ করে দিত না। সেই দিনের মিস করার কথাটা বলার পর নীল পরীকে আর কোনো রিপ্লাই দেয়নি। আজ প্রায় 7 মাস হয়ে গেল। হাজারো মেসেজের ভেতরে নীলের কোনো রিপ্লাই নেই। পরী এখন আর আগের মতো কাজ না, যতটা সম্ভব নিজেকে সামলে নিয়েছে। কিন্তু বেহায় মন প্রায়ই অশান্ত হয়ে যায়, আর শুরু হয় অশ্রুবর্ষণ। এভাবে দিন কাটতে লাগলো। সকল পাওনা না পাওয়ার মাঝে নবম শ্রেণী থেকে 10ম শ্রেণী অ্যানুয়াল পরীক্ষাও হয়ে গেল। রেজাল্ট দেওয়ার পর পরীর মন খানিকটা শান্ত হয়েছে। রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। সামনে একটাই লক্ষ্য, এসএসসি পরীক্ষায় ভালো করতে হবে। আদা জল খেয়ে নেমেছে পরী। চেষ্টা করছে ভালো মতো পড়াশোনা করতে। বইয়ের পাতা খুললে মাঝে মাঝে নীলের নাম নেওয়া যায়। পরীর নামটাতে ঠোঁট ছোঁয়ানোর জন্য আগাতেই এক অদৃশ্য দেওয়াল বাধা দেয়। পরী মলিন হেসে পাতা উল্টে নেয়। ভাগ্য তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে তার সত্যি দুর্বিষহ হয়ে যাচ্ছে। মাথায় 2 বিরনি বেঁধে কাঁধে স্পোর্টস ব্যাগ ঝুলিয়ে সাদা কেস পায়ে মাঠে দৌড়াচ্ছে পরী। আজকে যে স্কুলের ফাইনাল স্পোর্টস, একটি বছর পর কাঙ্ক্ষিত দিন, যার জন্য অধীর আগ্রহে সবাই অপেক্ষা করে। পরী স্টেজের কাছে এসে চোখ মুখ কুঁচকে কানে হাত দিয়ে হিয়াকে সরি দেখাচ্ছে। হিয়া কোমরে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে। পরী কাঁধের ব্যাগটা টেবিলে রেখে বলল, হঠাৎ করেই লেট হয়ে গেল রে। রাগ করিস না, মাত্র 23 মিনিটেই তো দেরি হয়েছে। হিয়া ভ্রু কুঁচকে বলল। এটাকে মাত্র বলছিস তুই? পরী হিয়ার হাত ধরে টেনে নিয়ে বলল, এখন চল, না হলে আমাদের কাজগুলো করতে লেট হয়ে যাবে। হিয়া আর কথা বাড়ালো না পরীর সাথে, কাজে ব্যস্ত হয়ে পড়ল। পরীর টিমকে এই অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্য দেওয়া হয়েছে। এক এক টিমে 5 জন করে। পরীর টিম সাধ্যমতো অতিথিকে অভ্যর্থনা জানাচ্ছে। এই ফর্মালিটি শেষ হতেই পরীসহ সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণের মাঝেই খেলা শুরু হবে। সবার মাঝে উত্তেজনা কাজ করছে। বিশাল মাঠের চারদিকে হাজারো মানুষ দাঁড়িয়ে আছে। সবার এক উদ্দেশ্য, খেলা দেখা। পরী 2 নয়ন দিয়ে পুরো মাঠটায় কয়েকশো বার দেখে নিল। পরীর চোখ জোড়া পাগলের মতো কাউকে খুঁজে চলেছে। হিয়া পরীর কাঁধে হাত রেখে বলল, পেলি? পরী ছলছল নয়নে মাথা ঝাঁকিয়ে বলল, না। হিয়া দীর্ঘশ্বাস টেনে পরীকে 2 হাতে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। স্কুল ব্যাগ কাঁধে পরী ছুটছে। একবার ঘড়ির দিকে তাকাচ্ছে তো আরেকবার রাস্তার দিকে। কার রাতে যে কোন গবেটের মুখ দেখে ঘুমিয়েছিল কে জানে। আজ স্কুলে বিশেষ কনফারেন্স মিটিং আছে। যেহেতু পরী 10ম শ্রেণীর ক্লাস ক্যাবিনেট, সেহেতু এই মিটিংয়ে পরীর থাকাটা বিশেষ জরুরি। দীর্ঘ 15 মিনিট দৌড়ে গতিতে ছুটে পরী স্কুল গ্রাউন্ডে পৌঁছালো। কোমরে হাত গুজে হাঁপাতে লাগলো। স্কুলের টিউবওয়েল থেকে 1 বোতল পানি ভরে আবার ছুটতে লাগলো। দোতলা পেরিয়ে 3 তলার মিটিং রুমে পৌঁছাতেই পরী স্তব্ধ হয়ে রইল। একজন স্যারও নেই। স্টুডেন্টরা গালে হাত গুজে দাঁড়িয়ে আছে। কি আজব স্যার, রাইট টাইমে আসে না। পরী শুধু শুধু ছুটে এলো। নিজের প্রতি রাগ হচ্ছে ওর। এই মিটিংয়ের জন্য শুধু শুধু এনার্জি লস করলো। পরী বিরক্তি নিয়ে কনফারেন্স রুম থেকে বেরিয়ে আসলো। বারান্দার পাশে রাখা চেয়ারটা টেনে বসে বার কয়েক শ্বাস নিল। ব্যাগ থেকে ওয়াটার বোতল বের করে ঢকঢক করে পানি খেয়ে নিল। একেই তো ঘুম থেকে উঠে দৌড়ে এসেছে, তার উপর স্যাররাও আসেনি। পরীর খুবই বিরক্তি লাগছে।